ব্যবসা মানেই আমাদের একটা ধারণা হচ্ছে মুনাফার জন্য ব্যবসা করা হয়, কিন্তু এমন একটি ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব আমরা, যে ব্যবসাতে মুনাফাই প্রধান নয়, যে ব্যবসাতে রয়েছে সামাজিক কল্যাণ, সামাজিক সমস্যার সমাধান, এবং সেই ব্যবসা হবে পরিবেশ বান্ধব, এবং সেই ব্যবসা হবে বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা সৃষ্টি। এই বিষয়গুলো নিয়েই একটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ধারণা এবং তত্ত্ব প্রদান করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, বাংলাদেশের গর্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে একত্রিত হয়েছি। আগামী পৃথিবীর স্বপ্ন, এই শিরোনামে আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে সামাজিক ব্যবসা এবং উদ্যোক্তা সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা করার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল হক, অধ্যাপক, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এবং আমাদের সাথে উপস্থিত আছেন এ এম মাহবুব চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আসতে চাই প্রফেসর ডক্টর শরীফুল হক সাহেবের কাছে। সামাজিক ব্যবসা, এই যে সামাজিক ব্যবসা নিয়ে আমরা আলোচনা করার জন্য এসেছি, সামাজিক ব্যবসা বলতে আমরা আসলে কি বুঝি, এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সামাজিক ব্যবসা কিভাবে সহযোগিতা করতে পারে বা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? সামাজিক ব্যবসায় এটি এখনকার যে পৃথিবী, সেখানের একটি স্ট্রাইকিং টার্মিনোলজি, যেটি আমাদেরই মানুষ, আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যেটির প্রবর্তন করেছেন। সামাজিক ব্যবসায় বা সোশ্যাল বিজনেস, যেটা গ্লোবালি সোশ্যাল বিজনেস নামেই পরিচিত, আমাদের সমাজের যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমাদের সমাজে, যেমন দারিদ্র্য, ক্ষুধা, আমাদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা, আমাদের স্বাস্থ্য সমস্যা, শিক্ষার সমস্যা রয়েছে আমাদের, সেই বা আমরা যদি অন্যভাবেও বলতে পারি, যেমন টেকসই যে উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেই লক্ষ্যকে সামনে রেখে এবং নিছক মুনাফা অর্জনের জন্যই নয়, সমস্যাগুলোর সমাধানের জন্য যেই ব্যবসায়, সেটিকেই মূলত আমরা সামাজিক ব্যবসায় বা সোশ্যাল বিজনেস বলতে পারি। উন্নয়নের জন্য এই ব্যবসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটি হলো, আমরা প্রথমেই উল্লেখ করেছি এখানে যে আমাদের যে দারিদ্র্য রয়েছে, দারিদ্র্য বিমোচন, আমাদের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা, আমাদের শিক্ষা এবং সর্বোপরি টেকসই উন্নয়ন, এই সকল ক্ষেত্রেই এই ব্যবসাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন আমরা বলতে পারি যে শিক্ষা, অলরেডি আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুস গ্রামীণ শিক্ষা চালু করেছে। সমাজের যারা প্রান্তিক মানুষ, ইভেন আমাদের যে অবহেলিত যে জনপদ আছে, সেখানের মানুষের মধ্যে ডিজিটাল এডুকেশন, এটি প্রচলন হয়েছে অলরেডি। অপুষ্টি দূর করার জন্য গ্রামীণ ড্যানন এটি ইন্ট্রোডিউস করা হয়েছে, গ্রামীণ দই, যেটি অপুষ্টি দূর করতে পারে, পাশাপাশি সেখানে মুনাফাও আসতে পারে। উদ্যোক্তাদের এই সোশ্যাল বিজনেসের মাধ্যমে স্বনির্ভরতা তৈরি হতে পারে। এখানে তাদের যে টেকসই উন্নয়নের জন্য যে কার্যক্রম রয়েছে, যেখানে আমরা দেখছি যে মুনাফা হবে এই ব্যবসা থেকে, এটি অনেকের ধারণা থাকতে পারে যে মুনাফা হয়তো হবে কিনা। এখান থেকে মুনাফা হবে, এটি অন্যান্য ব্যবসায়ের মতোই, এটি মুনাফা এখান থেকে আসবে, কিন্তু সেই মুনাফার গন্তব্য ভিন্ন। ইউজুয়ালি আমরা যেটা দেখি যে উদ্যোক্তাদের মধ্যে মুনাফা বন্টন হয়ে যায়, কিন্তু এখানে
উদ্যোক্তাদের মধ্যে মুনাফা বন্টন হবে না। সোশ্যাল বিজনেসে যে মুনাফা সেটিকে রিইনভেস্টমেন্ট হবে, পুনঃবিনিয়োগ, ব্যবসাকে বড় করার জন্য। যেটির একটি উদাহরণ আমরা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, যেখানে গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী গ্রামীণ ব্যাংকের মালিক দাবি করতে পারে। এটি খুব স্ট্রাইকিং, আসলে এটি অন্য কোথাও এভাবে ডেভেলপ করেনি। গ্রামীণ ব্যাংকে পরিচালনা পর্ষদে পর্যন্ত তারা চলে এসেছেন, এবং বিশেষ করে নারী যারা আছেন তারাও এখানে চলে এসেছেন, পরিচালনা পর্ষদে এসে ভূমিকা পালন করছেন। তো এমন ব্যবসায় যেখানে যারা ইনভলভ থাকবে তারা এই ব্যবসার একজন অংশীদার হিসেবে এখানে দাবি করতে পারে যেই ব্যবসায়, সেটিকেই আমরা মূলত সোশ্যাল বিজনেস বলতে পারি। নতুন সোশ্যাল বিজনেসকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার বিষয়টা, যেটা উদ্যোক্তা তৈরির বিষয় বললাম আমি, সেটা মনে করেন আপনি গ্রামীণ ডানন বললেন, সবাই তো গ্রামীণ ডাননের মতো প্রতিষ্ঠান করতে পারবে না, কিন্তু সামাজিক ব্যবসার ক্ষেত্রে যে কোনো কেউ যে কোনো পুঁজি নিয়েই কাজ করতে পারে। একেবারেই স্বল্প পুঁজি নিয়ে এই ধরনের ব্যবসা শুরু করা সম্ভব, যেটির উদাহরণ আমরা একেবারে এই ব্যবসা সেই 1976-এ যদি চলে যায়, যেখানে ডক্টর ইউনুস যে সোশ্যাল বিজনেসের প্রবক্তা, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যখন অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন, তখন আমরা তো অনেকেই আসলে শিক্ষক, কিন্তু আমরা শুধু কারিকুলাম ডেভেলপমেন্ট অথবা ইউনিভার্সিটির গণ্ডির ভেতরে সীমাবদ্ধ থাকি। উনি চিন্তা করেছেন যে আসলে আমি যেই এডুকেশন নিয়েছি সেটার ইম্প্যাক্ট তৈরি করতে হবে। সোশ্যাল বিজনেসের কিন্তু আরেকটা মানে এটাকে কি বলে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমাকে ইম্প্যাক্ট তৈরি করতে হবে, সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করতে হবে। তো উনি এটা করলেন, উনি দেখলেন যে এমন কিছু মানুষ আছে যাদেরকে স্বাভাবিক প্রক্রিয়ায় আসলে ফাইন্যান্সিং করা সম্ভব না। তো তিনি সেখানে গেলেন, সেটা ভিজিট করলেন, এবং সেখানে তিনি মাইক্রো ফাইন্যান্সের যে কার্যক্রম শুরু করলেন। আমরা এখন আসবো মাহবুব চৌধুরী সাহেবের কাছে। আপনি তো ব্যবসায়িক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন, অনেক বছর ব্যবসা করছেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস 3-0 একটি থিওরি আছে, ওখানে জিরো আনএমপ্লয়মেন্টের বিষয় এসছে। এজন্য বেকারত্ব দূরীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে বিশেষ করে যুব বেকারত্ব, বাংলাদেশে বর্তমানে 15 থেকে 24 বছর বয়সের যুবকদের মধ্যে 10.6% বেকার রয়েছে। এই বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে সামাজিক ব্যবসা কি কোনো সমাধান দিতে পারে বলে মনে করেন আপনি? কনসেপ্ট আপনার যে সামাজিক ব্যবসার প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, উনি আসলে বাংলাদেশ এবং সারা পৃথিবীতে এই কনসেপ্টটা দিয়েই আসলে পুরো সমাজকে অনেক এগিয়ে দিয়ে গেছেন। আমি যেটা দেখি, আপনার চ্যারিটি একটা জিনিস আছে, বা আপনার মুসলমানদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের, সব জায়গাতে চ্যারিটি একটা শব্দ আছে। আপনি দেখবেন কেউ মসজিদ বানাচ্ছে, কেউ মাদ্রাসা তৈরি করতেছে, কেউ এতিমখানা তৈরি করতেছে, কেউ চার্চ তৈরি করতেছে। এটা পৃথিবীর সবখানে যে পরলোক চিন্তা করে সামাজিক একটা দায়বদ্ধতা ছাড়াও একটা চ্যারিটি তারা করেন। আমি যেটা দেখেছি, এইটাকে যদি আমরা এখন যদি সোশ্যাল বিজনেসে আমরা যদি নিয়ে আসি, যে লোকটার এই একটা কাজ করে দিল যে সে যদি একটা মাদ্রাসা বানিয়ে যায়, তাকে এই মাদ্রাসা চালানোর জন্য প্রতি বছর টাকা খরচ করতে হবে, এখান থেকে কোনো ইনকাম হবে না। কিন্তু ও যদি এই মাদ্রাসার পাশাপাশি যদি একটা, যেমন যদি একটা ছোট ক্লিনিক করে দেয় বা ব্লাড টেস্টের কেন্দ্র করে দেয়, ওখানে ওই ডেলি যে ইনকাম হবে ওইটা দিয়ে তার ওইটা চলবে, স্কুল মাদ্রাসা চলবে, ওইটা দিয়ে তার মাদ্রাসাটাও চলবে। এর সাথে একটা যে করে দিলাম, যেমন আপনার এখন সারা বাংলাদেশে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা যারা খাতুনগঞ্জের ব্যবসায়ী বলেন, মৌলভীবাজার ব্যবসায়ী বলেন, যারা একটু পয়সা টয়সা খামায়, তারা কি করে বাড়িতে গিয়ে তার বাবার কবরের পাশে একটা হেফজখানা করে দেবে বা কোরআন হেফজখানা করবে। সে চিন্তা করতেছে না যে, আগের কথা বলি, সে চিন্তা করতেছে না যে এই ছেলেটা যে কোরআন শরীফ পড়ার পরে এর কি হবে। এই কোরআন শরীফ যে পড়তেছে সে কিন্তু আপনার একটি লাইনেও সে আরবি অর্থ জানে না,
সেই জন্য সে দুবাই চাকরি পায় না। কিন্তু তাকে যদি আপনি এটা শিখাইতে পারেন, তাকে যদি একটা টেকনিক্যাল এডুকেশন দিতে পারেন, এর পাশাপাশি এই সলিউশন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার মধ্যে দিয়ে দিছে। যেমন আমি বলি, একটা আপনি দ্যাট ইজ প্রতিষ্ঠান করলেন শিক্ষার জন্য, পাশাপাশি তার ভবিষ্যৎ চিন্তা করেন। এই কোরআন শরীফটা শেখার পর সে বছরে 1 মাস চাকরি পায় শুধু রোজাতে, বাকি 11 মাস সে বেকার। এই বেকারগুলো আমরা সৃষ্টি করতেছি, যাতে এই বেকারগুলোকে যাতে সৃষ্টি না হয় এই জন্য পদক্ষেপ হচ্ছে। আমি বলছি পাশাপাশি একটা তাদের টেকনিক্যাল এডুকেশনের জন্য ছোট্ট একটা প্রতিষ্ঠান করে দেন, আপনার টাকা লাগবে না, এতিমখানাও চলবে, পাশে একটা গ্যারেজ করে দেন, গাড়ির গ্যারেজ করে দেন। যে ঠিক আছে একবারেই পুঁজি দিলেন, আপনি এখানে দিলেন হয়তো ওটাতে খরচ করেন 1 লাখ টাকা, এখানে হয়তো 20,000 টাকা দিয়ে দিলেন, একটা ছোট্ট গ্যারেজ হয়ে গেল ঘরের মধ্যে। ওই গ্যারেজের যে ইনকামটা হবে, ওই ইনকামের পাশাপাশি ওই যে লোকটা আপনার কোরআন শিখলো সেইখানে ওই কাজটা শিখতে পারলে তার চাকরি হবে। ওখানে যদি আপনি একটা 2টা টেলিফোনের একটা এরকম বুথ বানিয়ে দেন, মোবাইল ঠিক করবে সে, তাইলে এই সামাজিক ব্যবসা তাকে সে একদিন উদ্যোক্তা হয়ে যাবে। সে একদিন দেখবেন টেলিভিশনের ইম্পোর্টার হয়ে গেছে, দোকানদার হয়ে গেছে, ওটা শিখতে পেরেছে। ওই সামাজিক ইনকাম থেকে ওই প্রতিষ্ঠানটা চলতেছে। তাইলে আপনি কি করলেন? আপনি বেকারত্ব বন্ধ করলেন, এন্টারপ্রেনিউর সৃষ্টি করলেন, আপনার পয়সা যাওয়াটা বন্ধ করলেন, আপনার আর টাকা লাগতেছে না, একবারেই যা দিয়েছেন চ্যারিটি। কিন্তু আপনি যদি ওর পাশাপাশি যদি সামাজিক ইনকামটার জন্য পথ সৃষ্টি না করেন, আপনার এই প্রতিষ্ঠান সারা জীবন আপনাকে টাকা দিতে হবে, একদিন এটা বন্ধ হয়ে যাবে আপনি পড়ার পরে। এখন কিন্তু এই সোশ্যাল বিজনেসটা আপনার ধর্মীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এটা এত বিউটিফুল কনসেপ্ট আপনি চিন্তা করতে পারবেন না। আপনি জাস্ট ডায়াবেটিস আপনার টেস্ট করার জন্য জাস্ট একটা 2,000 টাকাটা 1,500 টাকা মেশিন কিনে একটা লোককে বসায় দিলেন এতিমখানার পাশে, ওই টেস্ট করতে করতে ওইটা দিয়ে এটা চলে যাবে। এটা সামাজিক ব্যবসা। সে ব্যবসা আয় করতেছে, আপনি শান্তি পাচ্ছেন। আপনার একবারেই আপনি তাকে 1,500 টাকা দিয়ে দিয়েছেন, টাকা আপনার কিন্তু আপনার আয়টা দরকার নাই, আপনি তো এমনিই দিয়েছেন, একটা প্রতিষ্ঠান করে দিয়েছেন। স্কুল করেছি আমি, আমার নিজের নামে একটা বিশাল হাই স্কুল আছে, কাশেম মাহবুব হাই স্কুল চন্দনাইশে। আমি ওখানে আমার ছেলেদের শেখার জন্য আমি বলছি যে এখানে তাদের হাতে কলমে শিখতে হবে। এখন আপনার এই নতুনভাবে এখন একটা ওই কারিগরি প্রতিষ্ঠান আমাদের স্কুলেও দেওয়া হয়েছে। এই ছেলেগুলো এখন আপনার চাকরি পাবে। ইলেকট্রিক্যাল দোকানদার কাছে একটা জাস্ট লাইট সুইচ বাঁধার একটা স্ক্রুড্রাইভার একটা ফ্লাস কিনে দেন, ওই প্রতিষ্ঠানের পাশে ওখানে শিখেই ইনকাম করে সে একদিন দেখবেন ইলেকট্রিক্যাল একটা পার্টসের মালিক হয়ে গেছে। সোশ্যাল বিজনেস কনসেপ্টটাকে কাজে লাগানো গেলে প্রত্যেক ক্ষেত্রেই উদ্যোক্তা সৃষ্টি হবে, বেকারত্ব থাকবে না, মানুষ কাজ শিখতে পারবে, হ্যাঁ, ইনকাম করতে পারবে, সে এন্টারপ্রেনার হয়ে যাবে। এই কনসেপ্টটা আমাদের মানুষদের কাছে, ব্যবসায়ীদের মধ্যে, সমাজের প্রতি শ্রেণীর মানুষের কাছে কি বিষয়টা আপনি যেভাবে চিন্তা করছেন, এত ছোট ছোট বিষয় নিয়ে, এই বিষয়গুলো কি মানুষের কাছে পরিচিত পৌঁছে দেয়? মানুষ জানা না। মানুষকে এই সোশ্যাল বিজনেস মানুষের প্রত্যেকটা লোকের কানে কানে যেতে হবে। আমি বলি যে সমাজের সর্বস্তরের লোকদের উচিত যে আপনারা যে বেকার সৃষ্টি করতেছেন, একটা দ্যাট ইজ একটা হাফেজ বানাইয়া, এই লোকটাকে আপনার 11 মাস চুরি করতে হবে, তবে ভিক্ষা করতে হবে, 1 মাস সে কোরআন শরীফ পড়াবে, মসজিদে চাকরি পাবে, 11 মাস সে কী করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের থর্মোটা এখানে নিয়ে আসেন সামাজিক ব্যবসার। ওকে এই কোরআনের পাশাপাশি সে পাশে আপনি তো কোরআন শরীফ হেফজ করতে হবে, আমরা বিল্ডিং করতে হবে, ওদের খাবার পৌঁছে দিতে হবে, সবাই করতেছে। এটা হচ্ছে একটা চ্যারিটি, সবাই করে যাচ্ছেন। এই চ্যারিটির সাথে ছোট্ট একটা জিনিস যোগ করেন, টেলিফোন রিপেয়ারিংয়ের জন্য, মোবাইল রিপেয়ারের জন্য ব্যবস্থা করে দেন। এই লোকটা ওই কাজ করে ভাত খাবে এবং তাকে অ্যারাবিক অর্থ বলা শেখান, তাহলে সে সৌদি আরব চাকরি পাবে। দুবাইতে এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। ডক্টর শরীফ, বাংলাদেশের মূল জনসংখ্যার অর্ধেক নারী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সব পরিকল্পনা প্রোগ্রামের ভিতর নারীদেরকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয়, স্বাভাবিকভাবেই মূল্যায়ন করা ছাড়া উপায় নেই। এই যে নারী উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে সামাজিক ব্যবসা আর কি কোনো সম্ভাবনা আপনি দেখছেন? নারী উদ্যোক্তা তৈরি করা অথবা নারী উদ্যোক্তা উন্নয়নের জন্য এই সোশ্যাল বিজনেস খুব
মেজর ভূমিকা পালন করতে পারে এবং অলরেডি করছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে। বিশেষ করে আমাদের গ্রামীণ জনপদে নারীরা অবহেলিত থাকেন। তাদের নানা কারণে, এক হচ্ছে তাদের অনেকেরই অসচ্ছলতা থাকে, তাদের অল্প পুঁজি থাকে, তাদের যে চ্যালেঞ্জগুলো তার মধ্যে রয়েছে স্বল্প শিক্ষা, তাদের উদ্যোগ গ্রহণ বা তাদেরকে আসলে নেতৃত্ব দেওয়ার অভাব। এই চ্যালেঞ্জগুলোকে ফেস করে নারীরা সামনে কিভাবে এগিয়ে আসতে পারে সেটি সোশ্যাল বিজনেসের যে মডেল সেটি দেখিয়েছে। এবং আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি যখন মালয়েশিয়াতে পিএইচডি স্টাডি করছিলাম, আমার যিনি সুপারভাইজার ছিলেন ওনার সাথে আমার একটা রিপোর্ট এক্সচেঞ্জের ব্যাপার ছিল। তো আমি ওনার কাছ থেকে নিয়ে এসেছিলাম, ওটা ওনার মেয়ে আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে যাবেন, সে আমাদের ইউনিভার্সিটিতে পড়তো। তো সে যখন আমার এই রিপোর্টটা নিয়ে গেল তার মায়ের কাছে, তো আমি চিন্তা করলাম যে তাকে একটু অ্যাপ্রিসিয়েট করি। আমি তাকে একটা চাইনিজ স্টিলের তৈরি করা একটা ব্যাংক গিফট করলাম এবং তাকে বললাম যে ইউ প্লিজ সেভ মানি হিয়ার। তো সে আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করলো যে ইউ সি মিস্টার শরীফ, যে আমার অলরেডি এরকম সেভিংস আছে যে দিস ইয়ার আই ক্যান বাই এ নিউ কার উইথ মাই পার্সোনাল সেভিংস। আচ্ছা। তো এক্স্যাক্টলি একজন বাংলাদেশি হিসেবে আমি যখন দেখলাম আন্ডারগ্রেডে পড়া একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে, সে অলরেডি এই পরিমাণ সেভ করেছে যেটা দিয়ে সে একটা নতুন কার কিনতে পারে, তো আমি ব্যাপারটা চিন্তা করলাম যে এটা কীভাবে সম্ভব হলো। তো আমি অবজার্ভ করলাম যে মালয়েশিয়ানদের মধ্যে ইভেন এই ব্যাপারটা ঘটেছে সোশ্যাল বিজনেসের, যে তারা আসলে প্রত্যেকটা ঘরকেই একটা উদ্যোক্তা তৈরির একটি সেন্টারে পরিণত করেছে। তাদের অনেকেই ঘরে যা কিছু তৈরি করা যায়, আমাদের দেশেও গ্রামীণ জনপদে মহিলারা যেই কাজগুলোতে এক্সপার্ট, তাদের কিন্তু অনেক এক্সপার্টাইজ আছে, বিশেষ করে হস্তশিল্প যেটা আছে বা কারুশিল্প অথবা মৃৎশিল্প যেগুলো আছে, পাহাড়ি নারীদের মধ্যে তাদের অনেক ট্যালেন্ট রয়েছে। তো এই কাজগুলোকে আসলে শুধুমাত্র ওই স্থানীয় পর্যায়েই তারা কিছুটা মূল্যায়ন পায়। এবং আপনি হয়তো মনে করতে পারবেন যে ডক্টর ইউনুস উনি হাটহাজারীর জোবরা গ্রাম থেকে যে কাজটি শুরু করেছিলেন, ওনার কিন্তু এটাও একটা ব্যাপার ছিল যে ওই লোকালি প্রডিউসড যেই গুডসগুলো আছে সেই গুডসগুলোকে মার্কেট ঠিকভাবে করা যায় না। এটা হয়তো বাজারজাত করে যেখানে এগুলোর হয়তো ওয়াইড অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে সেখানে এগুলোকে অ্যাভেলেবল করা যায় না। এবং উনি কিন্তু সেটিরও দায়িত্ব নিলেন যে এটিকে সামনে কিভাবে আরও এগিয়ে নিয়ে আসা যায়। একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল বা একটা সাপ্লাই চেইন, এই জিনিসগুলো উনি ডেভেলপ করেছেন সোশ্যাল বিজনেসের মাধ্যমে। এটা ডেভেলপ যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে আসলে যারা সমাজে প্রান্তিক পর্যায়ে যে নারীরা রয়েছে অথবা বিভিন্ন পর্যায়ে যারা নারীরা রয়েছে, বিভিন্ন ধরনের উদ্যোগ তারা গ্রহণ করতে চান, তাদের পক্ষে এটি সম্ভব যদি তারা এই মডেলটাকে ফলো করেন। মাহবুব চৌধুরীর কাছে আসছি। আপনি একজন ব্যবসায়ী এবং ট্র্যাডিশনাল বিজনেসের সাথে পরিচিত বা আপনি ইনভলভ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সামাজিক ব্যবসার যে মডেল ডক্টর ইউনুস দিয়েছেন, এটি কি আপনারা যে ব্যবসা করছেন 50 বছর ধরে যে ব্যবসা করে আসছেন বা বাংলাদেশের ট্র্যাডিশনাল যে বিজনেস, এটার সাথে কি কোনো সংঘাত তৈরি করে অথবা না এটা পরিপূরক বলে মনে করেন আপনি? আমি তো এটাকে বলি আপনার ইয়ের জন্য এটা আসলে পরিপূরক। পরিপূরকটাকে বলে আমি গেইন করি। আমি শুধু সামাজিক ব্যবসা করে আমি শুধু লস করি না, এমন না যে আপনি যদি বলেন যে সামাজিক ব্যবসা করে লাভ হয় না, এটা তো আমি প্রমাণ করব আমার লাভ হয়। আমি আমার গ্রামেরই আমার বেগম সাহেবের কাছে ও যে একটা মুরগি বিক্রি করতে আসছে এক মহিলা। তো মুরগিটা বিক্রি করার পরে তাকে বলল যে এটা তার টাকা দরকার, সে 200 টাকা 300 টাকা না 500 নিয়ে গেল। তো বললো যে আমার বেগম সাহেব বললো যে ঠিক আছে তুমি মুরগিটা নিয়ে যাও, ডিমটা তুমি ডিম হলে ডিমগুলো আমার কাছে পাঠিয়ে দিও। সে এই মুরগি মাসে 15 দিন ডিম দেয়। সে এই একটা মুরগির ডিমের দাম কিন্তু 25 টাকা করে যদি হিসাব করেন, এই 15 দিনেই আমার টাকা উঠে যায়। এবং সারা বছর আমি যদি এটা 3 মাস 6 মাস দেয়, আমার এটা তো ডবল প্রফিট। এইটা আপনি যদি বলেন সামাজিক, ওই মেয়েটা কিন্তু সেও পাচ্ছে,
কিছু দিচ্ছে, হয়তো 50% দিচ্ছে, 50% সেও নিচ্ছে, তার একটা সংস্থা অনেক আছে। এবং এইভাবে আমার একটা গরুর কথা বলি। আমার বেগম সাহেব বাড়িতে, আমাদের বাড়ির চন্দনায় থাকে, সে একজনকে গরু কিনে দিছে, 2টা গরু কিনে দিছে, যে তুমি গরুটা পাইলা বছরের শেষে কোরবানের সময় তুমি বিক্রি করবা, বিক্রি করে তুমি টাকা যা প্রফিট হবে ওই গরুর, এতে এত টাকা দাম, এটা দিবে, প্রফিটটা তুমি দিবা। বিলিভ ইট, সে নেক্সট ইয়ারে একটা গরু তার হয়ে গেছে। আমার একটা পয়সাও লস হয় না আমার বেগম সাহেবের। এই যে সে আবার ওটা দিয়ে, ওই টাকা দিয়ে আরেকটা গরু কিনতে পারে। টোটালি সমাজ উন্নয়নের জন্য এই সামাজিক ব্যবসাটা এটা এত আপনি ইফেক্টিভ। আপনি একটা যদি সেলাই মেশিন কিনে দেন, আপনি তো চ্যারিটি করবেন। একটা সেলাই মেশিন যদি আপনি গ্রামের কোনো মেয়েকে কিনে দিলেন, সে সেলাই মেশিনটা দিয়ে কর্মসংস্থান করে এখান থেকে সে গিয়া এখানে কিছু শিখা সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে পারে। ওখান থেকে সে গার্মেন্টস চাকরি নিল, তার আরেকটা বোন চাকরি নিল। গ্রামে মেয়েটা আপনার কোনো বাসায় কাজ করতো, সে হয়তো মাসে 500 টাকা 1000 টাকা চাকরি বা 2000 টাকার ম্যাক্সিমাম কামাইতো। এই মেয়েটা কী করতেছে, সে জব এমপ্লয়মেন্ট, তার জব সৃষ্টি হচ্ছে, সেই গিয়ে তার আশেপাশে 4টা মেয়ে ওটার থেকে শিখা সে গভর্নমেন্ট ফ্যাক্টরিতে চাকরি পেল। এই যে যদি আপনার মেশিন একটা কিনে না যেতেন, এখন সে প্রত্যেকে একটা একটা মেশিন কিনতে পারে, প্রতি মাসেই এরা একটা মেশিন কিনতে পারে, এরকম হয়ে যায়। এই সামাজিক ব্যবসাকে আপনাকে ওই রুটে ধরতে হবে। স্বাভাবিক ব্যবসা যেটা আমরা করি আমাদের দেশে প্রচলিত, ওটার সাথে এটা সংঘাত এবং পরিপূরক, এটা আমি আসি আপনার কাছে। আমাদের কাছে কিছু লোকজন আসে চাকরির জন্য, যে ভাই আমি আসবো, কাজ শিখবো, আমি যে গেইন করতেছি পজিটিভ, ওরে আমি কাজটা শিখাচ্ছি, 20,000 টাকা দিয়ে যে কাজটা করাতে পারতাম আমি তার কাছ থেকে 5,000 টাকা দিয়ে আমি কাজছি, আমি গেইন করতেছি তাকে, সে আমার কাছ থেকে শিখে গিয়ে আর জায়গায় 20,000 টাকা চাকরি নিয়ে নিছে, তাহলে সে আমাকে লাভ দিয়ে গেল। আমার এটা আমার সামাজিক ব্যবসাটা আমি বেনিফিটেড, সেও বেনিফিট হলো। আমি আবার আসছি ডক্টর শরীফের কাছে। আপনি তো বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, এজন্য সামাজিক ব্যবসার বিষয়টি জাতীয় শিক্ষানীতিতে যদি অন্তর্ভুক্ত করা হয় এটা যৌক্তিক বলে মনে করেন কিনা? আর বিশ্ববিদ্যালয়ে আপনারা যাদেরকে পড়ান শিক্ষার্থীদের মাঝে এই কনসেপ্টটা পরিচিত করলে তাহলে উদ্যোক্তা তৈরি হবে কিনা? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা কি দেখছি? আমরা দেখছি যে অনার্স মাস্টার্স পাস করছে। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আমাদের আরেকটা সমস্যা। অথচ আমরা কিন্তু যেটা বলি যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সেটি রয়েছে, আমরা চাইলেই সেই জিনিসটা সহজে গেইন করতে পারতাম। সেই জায়গাতে আমি মনে করি যে আমরা যদি নিছক শিক্ষিত অনার্স মাস্টার্স পাস না করিয়ে আমরা যদি স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করতে পারি, চায়নার বাজারে অথবা জাপানের বাজারে রিসেন্টলি আমরা যেটা দেখলাম যে সিম্পলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে যদি কোনো জনশক্তি আমরা জাপানে পাঠাতে পারি, সেখানে আগামী হয়তো 1-2 বছরের মধ্যে তারা অলরেডি এগ্রি করেছে যে তারা হয়তো 1 লক্ষ এরকম ওয়ার্কফোর্স আমাদের কাছ থেকে নিতে পারে। এই ব্যাপারে নীতিগতভাবে তারা এগ্রি করেছে, কিন্তু আমরা তাদেরকে কিভাবে পাঠাবো সেই প্রিপারেশনটা তো আমাদের লাগবে। এবং আমরা দেখেছি যে ইউনাইটেড স্টেটসে অথবা ইউরোপিয়ান মার্কেটে আপনার নার্সেসদের রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা কিভাবে পাঠাবো? তো এই প্রস্তুতিগুলো আসলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই নিতে হবে। এবং আমরা দেখি যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নামে বা উদ্যোক্তা উন্নয়ন নামে বিভিন্ন কোর্স রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, কিন্তু সেই কোর্সগুলোতে আমরা কি দেখি যে শুধুমাত্র লিটারেচারই পড়ানো হয়। সেখান থেকে ইফেক্টিভলি এন্টারপ্রেনার তৈরি করার সুযোগ অনেক কম থাকে। আমি ব্যক্তিগতভাবে মালয়েশিয়াতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, সেখানে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টই পড়াতাম। তো আমার এক চাইনিজ স্টুডেন্ট, তাদেরকে বিভিন্ন প্রজেক্ট দিতে হয়, তো আমি তাকে একটা প্রজেক্ট দিলাম যেটা নিয়ে এসে সে এটাকে দেখাবে। তো সে একটা কাজ করলো যেটাকে বলে যে চেয়ার হোল্ডার। আমরা তো জানি যে শেয়ার হোল্ডার, কিন্তু তার একটা কনসেপ্ট ছিল চেয়ার হোল্ডার। সে এমন একটা চেয়ার ডিজাইন করছে যেটা পোর্টেবল, যে কোনো জায়গাতে আপনি নিয়ে যেতে পারবেন। তো এই যে ছোট একটা প্রজেক্ট, সে কী করলো, ওই কোর্সের মাধ্যমে এখান থেকে শিখলো। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু এই কোর্সই ইন্ট্রোডিউস করা নয়, সেই কোর্সের আন্ডারে প্র্যাকটিক্যালি আমরা তাদেরকে আসলে কিভাবে এন্টারপ্রেনার হতে পারবে সেই বিষয়টা যদি আমরা শেখাতে পারি। এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ডে এক্স্যাক্টলি সোশ্যাল বিজনেসের উপর MBA ডিগ্রি দেওয়া হচ্ছে। বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ডেফোডিল ইউনিভার্সিটিতে
সোশ্যাল বিজনেস সেন্টার করা হয়েছে। সামাজিক ব্যবসার সামনে বাংলাদেশ প্রেক্ষাপটে ভবিষ্যতে কি চ্যালেঞ্জ ও সম্ভাবনা আছে বলে মনে করেন? আপনি একদম সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে সময় নেই। এই ছেলেগুলোকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে একটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ধারণা এবং তত্ত্ব প্রদান করেছেন। সিলেবাস দেন, সে ইয়ে শিখবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, সে ইংলিশ শিখবে, সে দুবাই থেকে যাবে, সে আরবি শিখবে। এই সাথে ওয়াট অ্যাড করে দিতে পারেন আপনি, এইখান থেকে আমাদের রেমিটেন্স এত বাড়বে, এত লোক বাইরে যাবে, চিন্তাই করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা প্রবলেম। সৌদি আরবে আপনার একটা ইন্ডিয়ান লোক যদি সে আপনার 20,000 রিয়াল পায়, আমাদের বাংলাদেশের লোকটা পায় 5,000 রিয়াল, কারণ সে কথা বলতে পারে না, সে ল্যাঙ্গুয়েজ শিখে নাই। এই জন্য এটা অ্যাড করতে হবে, ইট ইজ এ চ্যালেঞ্জ মনে করি আমি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শরীফুল হক এবং ধন্যবাদ মাহবুব চৌধুরী আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা এবং এর মাধ্যমে উদ্যোক্তা তৈরির বিষয় নিয়ে। বিজ্ঞ দুজন আলোচক চমৎকারভাবে আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে উঠে এসছে সামাজিক ব্যবসা কীভাবে বেকারত্ব দূরীকরণ করতে পারে, উদ্যোক্তা তৈরি করতে পারে, নারীদেরকে স্বাবলম্বী করতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষা নীতিতে কীভাবে সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করা যায়, বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্যে, যুবকদেরকে এগিয়ে নেওয়ার জন্যে, তরুণদেরকে কর্মসংস্থান সৃষ্টি করে জিরো আনএমপ্লয়মেন্ট যে থিওরি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন, জিরো পভার্টির কথা যেটা বলেছেন, এই সব কিছু বাস্তবায়নের জন্যে সামাজিক ব্যবসা হতে পারে একটি চমৎকার মাধ্যম। আমরা যদি এটিকে কাজে লাগাই তাহলে আগামীর বাংলাদেশ বদলে যাবে। আজকের মতো এটুকুই। আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।